তেল ভর্তি হবো, ধান্দার টাকা দেও কিছু। ওই যে বিএমপি লিডার না তুমি, যে 20,000 খাইছো, যে এটা টিয়াটা দেও। 20,000 খাইছো, যে টিয়াটা দেও। হ্যাঁ, এটা আমি দিতেছি। দেও তেলটা ভরি দেও। তেল ভরা টাকা, এটা ধান্দা টিয়া থেকে তেল ভরা টাকা দেওয়া যায় না তো। ওইটা দিই তো তেল ভর্তি হবো, মানে যেতে হবে হবে না টাকা, বুঝো নাই কেন? তুমি লাগলে আমার বয়স থেকে দাও, কিন্তু এটা টাকা আচ্ছা দেও, পয়েন্ট থেকে দেও। অবস্থাটা দেখছেন ময়মনসিংহ ব্রিজের এখানে পুরাপুরি জাম। ঈদের সময় এই জামটা আমরা পাই নাই, মানে ঈদের সময় ছুটি থেকে ঢাকা ঢুকিছে সময় এই জামটা আমরা পাই নাই। বাট কিন্তু এখন এটাই বাস্তব কথা যে ঈদের চেয়েও মানুষ বেশি ঢাকা থেকে বের হয়েছে আর এখন যাচ্ছে। এই 400 টাকার বার 800 টাকা যার কাছ থেকে যেমন পারতেছে তেমন নিতেছে, তাহলে ওইটা কতটুকু যুক্তিক? আর বাসওয়ালারা এভাবে কেন এরকম করতেছে, মানুষ হয়রানি করতেছে। ওকে, ফাইনালি গাইস 2:49 যখন বাজে, এখন বাড়ি থেকে বের হয়েছি। বাট টোটালি আসছিলাম 228 কিলো, 28.5, মানে 160 কিলো আসছিলাম ঢাকা থেকে আসার সময়। বাট এখন অলরেডি 2:50 বাজে, যেহেতু ঢাকার উদ্দেশ্যে রওনা দিছি। 160 কিলো মানে ঢাকা থেকে আসছিলাম বাড়ি পর্যন্ত, বাকিটা কালকে একটু চালানো হয়েছে, এক জায়গায় গেছিলাম সেই ক্ষেত্রে একটু চালানো হয়েছে। আর বাড়িতে এইসব ব্লগ করা হইলো না। কিছুদিন আগে বাড়িতে আসছিলাম, আসার সময় ব্লগ করা হয়েছিল, কিন্তু যাওয়ার সময় ব্লগ করা হয় নাই, কারণ আমি যেহেতু রাত্রেবেলা গেছিলাম সেই জন্য ব্লগ করা হয় নাই। আর এই তারিখে আসার সময় ব্লগ করা কেন হয় নাই? আসার সময় আমি রাত্রেবেলা রওনা দিয়েছিলাম, মানে সন্ধ্যার পরে, সন্ধ্যা 6টার সময় রওনা দিয়েছিলাম, জানি পুরো রাস্তা অন্ধকার থাকবো, সেই জন্য আর ব্লগ টক করি নাই। যাওয়ারটাও সেম ছিল, যে পুরো রাস্তা অন্ধকার ছিল, সন্ধ্যার সময় গেছিলাম, সেই জন্য ব্লগ টক করা হয় নাই। বাট কেমন জানি অলসতা হয়ে গেছি, ব্লগ করতে মন চায় না কেন জানি, মানে এতটাই অলস হয়ে গেছি। আচ্ছা যাই হোক, এটা বড় ম্যাটার না। বড় ম্যাটার হচ্ছে যে যেটা বলতেছিলাম, যে এখন বাড়ি থেকে 160 কিলো চালাতে হবে। আর যেদিন আসছিলাম ওই দিন মানে যানজটের অবস্থা খুবই ভয়াবহ ছিল। মানে 6টার সময় রান্না দিয়েছিলাম, রাত্রের 1টার সময় বাসায় আসছিলাম। মোটামুটি প্রায় ঘন্টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা 1টা 7 ঘন্টা, তার মধ্যে মাঝখানে 1 ঘন্টা ব্রেক ছিল আমাদের। তার মানে 6 ঘন্টা লাগছে বাড়ি পর্যন্ত আসছে এই জামজট ঠেলিয়া। 160 কিলো রাস্তা, 6 ঘন্টা লাগছে বাড়ি পর্যন্ত আসতে। বাট আমার সাথে আরেকজন ছিল, সে বর্তমানে নেত্রকোনাতে আছে, তাকে নেত্রকোনা থেকে রিসিভ করে তারপরে একসাথে যাব। আমার সাথে অবশ্য আমার বাড়িতে আসছিল, রাত্রেবেলা ওদের বাড়িতে পাঠায়নি, যেহেতু ওদের বাড়ি মোহনগঞ্জ, সেজন্য রাত্রেবেলা একটু ঝামেলা হয়ে যায়, সেই জন্য আর পাঠানো হয় নাই। আর বিশেষ করে কালকে তো গাড়ি বন্ধ ছিল, বাইক বন্ধ ছিল, এই জন্য আর ঢাকা যাওয়া হয় নাই, না তো কালকে চলে যেতাম। আর যেহেতু মনে করেন 3-4 দিন বাইক বন্ধ ছিল, আর মনে করেন ভাবছিলাম যে নির্বাচনে বাড়িতে আসবো না, পরে আবার চিন্তা করলাম যে 3-4 দিন বাসায় বসে থেকে কী করব, তার চেয়ে বরং বাড়িতে গিয়ে ঘুরে আসি, এই চিন্তা করে বাড়িতে আসা আর কি। বাট এখন 160 কিলো আবার গাড়ি চালাতে হবে। আসি গ্রামের বাড়ি থেকে মাত্র রওনা দিলাম। বাট এখন দেখি নেত্রকোনা গিয়ে ওই আমার যে ফ্রেন্ডের ভাই আছে ওকে নিয়ে, মানে ফ্রেন্ডের ভাই না, মূলত আমার ফ্রেন্ডের শালা, আমার ফ্রেন্ডে বিয়ে করে ফেলছে, ফ্রেন্ডের শালা আছে, ওকে নিয়ে তারপরে একসাথে চলে যাব। যদিও জানি না কতটুকু সময় লাগবে, আজকে রাস্তাঘাটের অবস্থা কীরকম এটাও জানি না, নট শিওর। তবে মোটামুটি যাওয়ার সময় ভালো সময় লাগবে, রাস্তাঘাট মোটামুটি হাইওয়ে রুটটা ভাঙ্গা আছে, মানে জামজট মোটামুটি যাওয়ার সময় ভালো পড়ে। কিন্তু আসার দিন তো ময়মনসিংহ বাইপাস একটু জাম পাইছিলাম, তারপরে এর আগে কোনো জায়গায় বেশি একটা জাম পাইনি, গাজীপুর চৌরাস্তা ফাঁকা ছিল। বাট আজকে মানে যেহেতু শনিবার, সেহেতু আজকে যানজট হবে, কারণ কালকে থেকে সরকারি অফিসও খোলা। বাট আজকে থেকে কিছু গার্মেন্টস খোলা হয়েছে। তবে ঈদের ছুটির মতো ছুটি গেছে এটা ভাই, ঈদের ছুটির মতো। ঈদের ছুটি গেছে তার চেয়ে বেশি। কিছু কিছু ভিডিওতে আমি দেখলাম একটা, কি জানেন, যে ঢাকা শহর একবারে ফাঁকা, মানে বলতেছে যে ঈদের যেমন ফাঁকা হয় তার চেয়ে বেশি ফাঁকা হয়ে গেছে ঢাকা শহরটা, এইরকম নির্বাচনটা কেন্দ্র করে। আর নির্বাচনে তো আমি ভোট দিতে ইচ্ছুক ছিলাম না, ইচ্ছুক বলতে বাড়িতে আসতে চাইছিলাম না। বাট মানে পরে আবার চিন্তা করলাম 4-5 দিন বসে থেকে কী লাভ, চলে যাই, এটাই ভালো। তারপরে আসলাম, আইসা মানে ভোটও দিলাম, যে দেশের যেহেতু একজন নাগরিক আমি, ঠিক আছে, আমার ভোটের
যদিও কোনো মূল্য নাই বাংলাদেশের জন্য, যদিও আমার বুটের কোনো মূল্য নাই, একটা বুটের মূল্য আর কতটুকু, যদি অন্যান্য কান্ট্রি হতো তাহলে মনে করেন একটা বুটের অনেক মূল্য। বাট তারপরেও যে চিন্তা করলাম দেশে যেহেতু নাগরিক, আমার দায়িত্বটা আমি পালন করি, পরে যেই হয় আমি আমার একটা বুটে কেউ কোনো লাভ হবে না, যে কেউ পাসও করবে না, কেউ ফেলও করবে না আমার একটা বুটের জন্য। অনেকেই তো বুট দিছে না, যেমন আছে যারা জব করে আসতে পারে নাই তারাও তো বুট দিতে পারে নাই, যারা দেশের বাইরে থাকে তারাও তো বুট দিতে পারে নাই। বাট এই দিক দিয়ে দেখতে গেলে অনেক বুটেই দেওয়া হয় নাই। তবে আমি চিন্তা করলাম যেহেতু দেশে আছি, দেশের নাগরিক, ঠিক আছে, একটা আমার দায়িত্ব কর্তব্য আছে, সেই হিসাবে বুটটা দিয়ে দিলাম আর কি। বাট আমি ঢাকা থেকে ফুল ট্যাঙ্কি করে আসছিলাম, যে গাজীপুর চৌরাস্তা পার হইয়া যে ফুল করছিলাম, এখনও মনে করেন 4-5 দাগ আছে, মোটামুটি হাফ ট্যাঙ্কির উপরে আছে। তবে এটাতে ময়মনসিং পর্যন্ত যাইতে পারবো, তবে যাওয়ার সময় কোনো এক জায়গা থেকে আবার ফুল ট্যাঙ্কি করে নিয়ে যাব, এটা শিওর। কারণ ঢাকা গেলে তো আবার ওই গাড়ি ফুয়েল লুট করতেই হবে, তার জন্য এইখান থেকে লয়ে যাই, কিন্তু এইখান থেকে নিব না, মাওনা পার হইয়া ফুয়েল নেওয়ার চিন্তা ভাবনা করবো। কারণ এইদিকে 1 টাকা মোটামুটি দাম বেশি বাড়তি, যেহেতু আমি মাওনা পর্যন্ত যেতে পারবো, কথা আমি ঢাকা পর্যন্তই যেতে পারবো, তাহলে আর আমি ওইদিকে নিয়ে কি করব, মানে তেল ওইখানে মানে এইখানে নিয়ে কি করব, 1 টাকা বাড়তি কেন দিব? তার চেয়ে বরং আমি ওইদিকে গিয়ে মোটামুটি ঢাকার কাছাকাছি ঢুকে তারপরে নিয়ে যাব। আর এটা হচ্ছে আমাদের নেত্রকোনা মদন রাস্তা, পিছনে গেছে মদন, আর এদিক দিয়ে সোজা একবারে চলে গেছে হচ্ছে নেত্রকোনা থেকে মেবি কত কিলো, নেত্রকোনা বেশি না, 10-12 কিলো হবে মেবি, শিওর না, 10-12 কিলো এমন হবে। আর এটা হচ্ছে অবৈবাসা বাজার, যেটা যদিও আমাদের ঠেকায় লাগে। আর দেখছেন এখানে কত অটো রিক্সা, মানে অটো রিক্সা আছে, যেগুলো আমরা টেসলা বলি, কত অটো রিক্সা, সিএনজি। কিন্তু এখানে রাত্রে 8টার পরে আপনার এই অটো রিক্সা যে কোনো একটা টেসলা পাইতেই খুব কষ্ট হয়ে যায়, খুব রেয়ার। আর ঢাকার যাত্রী দেখা যায় দাঁড়ায় রয়েছে অলরেডি, তার মানে রাস্তায় এখানে একটা বাস কাউন্টার আছে, সেই জন্য ঢাকার যাত্রী আমি দেখে বুঝতে পারতেছি, তার মানে আজকেও মোটামুটি রাস্তাঘাটে যানজট ভালো হবে। আর এই বাস কাউন্টার বলতে একটা কী জানেন, দেখেন আসলে এই যে ঈদের মতো গেছে, যাত্রী মানে অভাব নাই, কিন্তু আমাদের না, বাংলাদেশের ম্যাক্সিমাম জায়গাতে এরকম হয়েছে যে ভাড়া ডাবল নিতেছে। তবে এটা কি প্রশাসনের চোখে পড়ে না, বা পড়ছে, আমি কয়েকটা ভিডিওতেও দেখছি যে প্রশাসনের চোখে পড়ছে যে বাস ভাড়া বাড়তি নিতেছে, সব কিছু বাড়তি নিতেছে। হ্যাঁ পড়ছে, অনেক জায়গায় তো অনেক রেট দিছে, ওইটাও আমি দেখছি। বাট এই জিনিসটা করতেছে, এটা তো সব জায়গায় মানে একটু সিস্টেমে আসার দরকার, তাই না? এখন একটা মানুষ বাড়িতে যাইতেছে বা হোক একবারে চাপ পড়ছে, তাই বলে কি এত টাকা, ডাবল টাকা? ভাই আমি যে সময় বাইক ছিল না, তখন ঈদের সময় আসতাম যে 400 টাকার ভাড়া, 800 টাকা দিয়ে আমি নেত্রকোনা আসতাম, 400 টাকার ভাড়া। বাট এখনও ঈদ না, কিন্তু ঈদ ছাড়াও এখন এমন একটা পরিস্থিতি যে এই 400 টাকার ভাড়া 800 টাকা যার কাছ থেকে যেমন পারতেছে তেমন নিতেছে, তাহলে ওইটা কতটুকু যুক্তিক? আর বাসওয়ালারা এভাবে কেন এরকম করতেছে, মানুষ হয়রানি করতেছে? তাছাড়া যেগুলো গেটলক বাস, এগুলোর মধ্যে কি করে জানেন, ভিতরে টুল বসায়, টুলের মধ্যে বসায়। এমন দেখছি, যেমন আমাদের এখানে শাহজালাল আছে, নেত্রকোনাতে একমাত্র শাহজালালেই মনে হয় ভালো সার্ভিস, ওইটার মধ্যেও দেখবেন মানে টুল বসায়, শাহজালাল না, বর্তমানে যেটা শাহজালালের বোতল রফ নামে পরিচিত, বর্তমানে এটার মধ্যেও মানে টুল বসায়, মাঝখানে টুল, যেখান দিয়ে মানুষ হাঁটাচড়া করে, ওইখানে টুল বসায় যাত্রী নিতে আসে, তাও আবার ডাবল ভাড়া দিয়ে। ঠিক আছে, যারা সিটে পয়সা দিতেছে ওরা তো ডাবল ভাড়া দিতেই আছে, আর যারা মনে করেন যে টুলে পয়সা দিতেছে ওরাও ডাবল ভাড়া দিতেছে। মানে ওইটা কি ভাই? এই যে মানুষ এত টাকা খরচ কইরা বাড়িতে আইসা ভোট দিল, ওদের লাভটা কি? ওরা তো একটা আশায় ভোট দিছে যে আমরা দেশে শান্তিভাবে বসবাস করতে পারি, ঠিক আছে, সব দিক দিয়েই আমরা যাতে একটু সাপোর্ট পাই, সব দিক দিয়ে একটু যাতে ভালো, মানে সব মিলায় এভরিথিং মিলায় যাতে আমরা ভালো থাকতে পারি, সেই জন্যই তো। এখন যদি এইখানেই যদি দুর্নীতি চলে, ঠিক আছে, আর বাকিটা কি হবে? যদিও সবাই সবার বিশ্বাস অর্জন বা বিশ্বাসের জায়গা থেকে যে কোনো একজনরে দিছে, ঠিক আছে, ভোট দিছে যে সে আমাদের দেশে আমাদের জন্য উন্নতি করব বা আমাদের দেশের জন্য মঙ্গল করব, এরকম চিন্তা ভাবনা করে দিছে। সেই জন্য এখন
দেখা যাক পরিস্থিতি কোন দিকে যায়। আমরা একমাত্র পরিস্থিতির উপরে নির্ভরশীল, তবে তো আমরা তো কিছু করতে পারবো না, আমরা সব দেখে যাব। আমরা জাস্ট খালি ভোট দিছি, এতটুকুই। আচ্ছা, এইসব বিষয় নিয়ে যত কথা বলবো তত কথা বাড়বে। আর তাছাড়া এইসব বিষয় নিয়ে কথা বললে কোনদিন দেখবেন এই রাজনীতিক লোক আইসা আমার বাড়িতে হামলা করতেছে বা কোনো কিছু, বা এইসব রাজনীতির আগা পিছায় আমি কোনো কিছুতেই নাই। কারণ এই রাজনীতি জিনিসটা আমার পছন্দ না, আমি এসবের মধ্যে যেতে চাই না, আর যাইও না এসবের মধ্যে, এটাই আর কি। আচ্ছা চলেন, যাই হোক, যেটা হবার তো হবেই, এটা আমাদের বলে লাভ নেই, আমাদের বললেও ওই জিনিস ফিরবে না, আর আমাদের বলাতেও কোনো কিছু যায় আসে না। আচ্ছা চলেন নেত্রকোনা ঢুকি, ওই মানে বন্ধুর শালাকে নিয়ে তারপরে আসতেছি। ফাইনালি গাইজ, নেত্রকোনা বাস স্ট্যান্ড চলে আসছি, 3:18 বাজে। তার মানে আমার নেত্রকোনা বাস স্ট্যান্ড পর্যন্ত, মানে ঢাকা বাস স্ট্যান্ড পর্যন্ত আসতে আমার মোটামুটি 28 মিনিট, হ্যাঁ এরকম হবে, 28-29 মিনিট সময় লাগছে ঢাকা বাস স্ট্যান্ড পর্যন্ত আসতে। বাট যে অবস্থা দেখতেছি ঢাকা বাস স্ট্যান্ড অবস্থা, মানে পুরা যানজট। এই রাস্তায় বেসিক্যালি নর্মালি এত যানজট থাকে না, আর ট্রাক বাস সিএনজি সবটি লুট হয়ে আর কি যাচ্ছে ঢাকার উদ্দেশ্যে। তার মানে মোটামুটি আজকে ভালোই জাম আমার পোহাইতে হবে এই ঢাকা যাওয়ার পথে। ভাই রে ভাই, কাউন্টারের তো অবস্থা, রফরফের কাউন্টারের অবস্থা তো ভয়াবহ দেখি। রফরফের কাউন্টারে এমন হইতেছে কি জানেন, যে টিকিট পাইতেছে না, গাড়ি টিকিট পাইতেছে, বাট এই গাড়ি কিন্তু এখানে নাই, ঢাকা থেকে ব্যাক করতেছে। এরকম হয়েছে ঈদের সময় আমার সাথে যাওয়ার সময়। আমি এরকমও বইসা রয়েছি, মনে করেন 2টার সময় কাউন্টারে আসছি, 2টার সময় টিকিট কাটলাম, 2:30টার সময় টিকিট কাটলাম, বাট গাড়ি চারছে রাত্রে 8টা-9টার সময়। তাহলে বুঝেন, মানে এরকম একটা কাহিনী হইতেছে। আর মোটামুটি আজকে পুলিশ আছে রাস্তায়, দেখা যায় যে গাড়ি সব কিছু মেনটেন করতেছে, ট্রাফিকের দায়িত্ব পালন করতেছে, যেগুলো এমনি বেসিক্যালি থাকে না। এই ঢাকা বাস স্ট্যান্ডে ট্রাফিক বেশি একটা থাকে না। আর এখন আছে মানে এই যে সবাই ঢাকা ব্যাক করতেছে, সেই জন্য আর কি ট্রাফিকগুলো দাঁড়ায় রয়েছে। বাসও তো অ্যাভেলেবল আসছে, বাট বাস ছেড়ে যাচ্ছে না কেন, কিন্তু কয়েকটা সিরিয়ালে আছে, ওই দিক দিয়েও কিছু হচ্ছে। আচ্ছা যাই হোক, যেহেতু ঢাকা বাস স্ট্যান্ড আসছি, ঢাকা বাস স্ট্যান্ড আমার ওই যে বন্ধুর শালা আছে, ওকে ফোন দিতে হবে, ওরে আগে রিসিভ করি, দেখি ও কোথায় আছে, ওরে ফোন দিয়ে রিসিভ করে তারপরে আসতেছি। অলরেডি ওই যে বন্ধুর শালা, মানে আমার বেওয়াই অলরেডি পাইছি, পাইছি অনেকক্ষণ আগেই, ঢাকা বাস স্ট্যান্ড পার হয়েই পাইছি। ঢাকা বাস স্ট্যান্ড পার হইলাম, মানে নেত্রকোনার যে ক্যান্টনমেন্ট এরিয়াটা আছে বিজেপির, ওইটা পার হইলাম, পার হয়ে একটু এখানে চাটা খাইলাম। এখন আসি মাইমিসিং টু ঢাকা, মাইমিসিং টু নেত্রকোনা রোডে। বাট এখন মনে করেন কত বাজে, 3:40 বাজে অলরেডি। এখন মোটামুটি হাইওয়ে রোডে উঠে পড়ছি। বাট এখন এখান থেকে মাইমিসিং অলমোস্ট হচ্ছে 43 কিলো মাইমিসিং। বাট এখানে রাস্তাটা মোটামুটি ভালো আছে, সামগঞ্জ পর্যন্ত ট্রেনে চলে যেতে পারবো। তারপর এটা একটু পাঙ্গারুঙ্গা আছে, ওইটা দেখে শুনে রাইড করতে হয়। আর ঢাকা ঢুকতে রাত্র হবে, এটা মেক শিওর। রাত্র বলতে 8টা-9টা বাজবে। যে অবস্থা দেখলাম রাস্তাঘাটের, খুব একটা ভয়াবহ অবস্থা। রাস্তায় তো জাম ঠেলতেই হবে, যেহেতু আমি নেত্রকোনাতে একটু টুকটাক জাম ঠেলছি, তাহলে ময়মনসিংহ তো অবশ্যই বাইপাস পর্যন্ত জাম ঠেলতে হবে। তারপরে আবার মনে করেন যে গাজীপুর গিয়ে জাম ঠেলতে হবে। আর মাঝখানে তো আরও টুকটাক অনেক জায়গায় রাস্তাঘাটের কাজ চলতেছে, ওইটিতেও জাম ঠেলতে হবে। ওই সব মিলায় মনে করেন প্রায় 9টা-10টা বেজে যাবে। মাঝখানে তো ব্রেক দিতে হবে, ওইটাও ফাইনাল। তবে এই রাস্তাটার মধ্যে একটু টাইনে চলে যাওয়া যায়, বাট পরে ময়মনসিংহ পর্যন্ত মানে শম্ভুগঞ্জ পর্যন্ত টাইনে চলে যাওয়া যায়। তারপরেরটা একটু টানতে অসুবিধা হয়, বাট এখন জানি না কতটুকু সময় লাগে, যানজটের উপরে নির্ভরশীল। বাকিটা হচ্ছে ঈশ্বরের কৃপায়, দেখি কি হয়। আর এই রাস্তাটাও তো এখন যতটুকু দিনের বেলা টাইম নিয়ে শেষ করা যায় ততই আমাদের জন্য বেটার। বাট আর কোনো জায়গায় ব্রেক দিব না, একমাত্র ঢাকা রুটে উঠে তারপরে কোনো জায়গায় একটা ব্রেক দিব, ব্রেক দিয়ে তারপরে দেন আরেক টানে চলে যাব যে ঢাকায়।
ওই আর কি অবস্থা। আর রাস্তাঘাটের অবস্থা কীরকম ওটা তো বুঝে গেছি যে প্রচণ্ড পরিমাণ জাম। আর লাস্ট যে সময় বাড়িতে আসছিলাম এক সপ্তাহ না 15-20 দিন আগে, তবে ওই সময় যে ভিডিও করা হয় নাই, মানে আসারটা ভিডিও করা হয়েছে, যাওয়ারটাও ভিডিও করা হয় নাই, বাট রাত্রেবেলা গেছি সেই জন্য ভিডিও করা হয় নাই। আর এইবারে আসারটাও ভিডিও করা হয় নাই, রাত্রেবেলা আসছি, কারণ রাত্রেবেলা তো ভিডিও ফুটেজ তো ভালো হয় না, সেই জন্য আর কি ভিডিও করা হয় নাই। বাট অলরেডি সূর্যটা আইসা মোটামুটি একটা ভালো ব্যাক পেইন দিতেছে, আরও দিবে। আর এই সূর্যের জন্য ভিডিও ভালো হবে না, কারণ যেহেতু ক্যামেরার লেন্সে মোটামুটি আইসা পড়তেছে, মানে মোবাইলের লেন্সে যেহেতু আইসা পড়তেছে, সেহেতু ক্যামেরা মানে ভিডিও একটা ভালো হবে না। বাট এইগুলোই আর কি। এখন দেখি যে ময়মনসিং যাইতে কতটুকু সময় লাগে, ময়মনসিং গিয়ে তারপরে একবারে ভিডিও অন করতেছি। ময়মনসিং গিয়ে হয়তো বা বাইপাস গিয়ে অন করতে পারি, নয়তো বা ময়মনসিং ব্রিজের উপরে গিয়ে তারপরেও ভিডিও অন করতে পারি, বাট শিওর বলতে পারতেছি না। আগে এই নেত্রকোনা ময়মনসিং রুট আগে পার হই, চলেন লেটস গো। গাইস অলরেডি বাজে হচ্ছে 4:40, আসি ময়মনসিং ব্রিজের এইখানে। অবস্থাটা দেখছেন, ময়মনসিং ব্রিজের এখানে পুরাপুরি জাম। ঈদের সময় এই জামটা আমরা পাই নাই, মানে ঈদের সময় ছুটি থেকে ঢাকাঢুকি যে সময় এই জামটা আমরা পাই নাই। বাট কিন্তু এখন এটাই বাস্তব কথা যে ঈদের চেয়েও মানুষ বেশি ঢাকা থেকে বের হয়েছে আর এখন যাচ্ছে। তো যেদিন আমি আসছিলাম ওই দিনেও ব্রিজে জাম ছিল, যে বাড়িতে আসছিলাম ওই দিনেও ব্রিজে জাম ছিল, আজকে যাচ্ছি আজকেও জাম। মানে অবস্থাটা কি, প্রায় মনে করেন 40-50 মিনিট লাগছে আমার এই ময়মনসিং ব্রিজ পর্যন্ত আসতে নেত্রকোনা থেকে। বাট এখন এই ব্রিজের জাম, জ্বরের যে অবস্থা, আর সামনে থেকে সূর্যটা ঠিক আছে ভালোই একটা প্যারা দিতেছে, আর সূর্যটা একবারে বরাবর আইসা চোখে লাগতেছে, এমনকি ক্যামেরার লেন্সেও লাগতেছে। এখন জানি না কতক্ষণে এই ময়মনসিং ব্রিজের জাম পার হইতে পারি, বাট দেখা যাক কী অবস্থা হয়। এখন শর্টকাটে ময়মনসিং ব্রিজের জামটা পার হইতে পারলেই হয় আর কি। ব্রহ্মপুত্র নদীর কী অবস্থা, হয়তো বা শুকায় গেছে, নদী আছে হালকা পাতলা পানি, গেলে দেখতে পারবো। বাট এই জাম কবে পার হবো, স্টার্ট বন্ধ করে বসে থাকি। আচ্ছা দেখি গাইস জাম কবে পার হইতে পারি, কোন সময় পার হইতে পারি। 5:37 বাজতেছে, অলরেডি ঢাকা হচ্ছে এখান থেকে 107 কিলো। মানে আমরা বাইপাসে ঢুকতেছি, মানে ঢাকা বাইপাস যে আছে, মানে ময়মনসিং বাইপাস, ময়মনসিং যে বাইপাস রোডটা আছে, এই বাইপাস রোডে আমরা উঠতেছি। মানে বাইপাস রোডে ওইটা ঢাকার রোডে ঢুকবো আর কি, বাইপাস থেকে ঢাকা যে রুটটা গেছে ওইটা দিয়ে। বাট এখন দেখেন যতটুকু সময় লাগছে আমার বাড়ি থেকে আসতে, এতটুকু সময় লাগছে এই ময়মনসিং ব্রিজটা পার হইয়া এই বাইপাস মোড়টাতে আসতে, মানে ঢাকা রুটটাতে আসতে। এখন বুঝেন যে মানুষের কি হাল অবস্থা এই রাস্তায়। আর ওই দেখেন ট্রাক দিয়ে গ্রামের বাড়ি থেকে যাইতেছে একজন ট্রাক, তারপরে অনেকে সিএনজি, মানে যে যেভাবে পারতেছে ওইভাবে যাইতেছে। এই একটা পরিস্থিতি। এখন জানি না দেশের পরিস্থিতি অবস্থা কী। আচ্ছা সেনাবাহিনীও আছে এখানে, ও তাহলে রাস্তায় কি দু একটা চেকপোস্ট থাকবে জানি না। বাট যেহেতু চেকপোস্ট পাইছি না নেত্রকোনা রোডে, এই রোডে শিওর বলতে পারি না, থাকলে থাকতেও পারে। বাট এই যে দেখেন ট্রাক দিয়ে, মানে ঈদের সময় হয় এরকম, বা এখন তো মনে করেন ঈদের মতোই ছুটিটা, সেই জন্য অবস্থাটা হয়ে গেছে এরকম। বাট যেহেতু এখন অলরেডি 5:39 বাজে, তাহলে আমার 8টা ধরেন অলমোস্ট 6টা 20 মিনিট কম 6টা বেজে গেছে, তার মানে 8টা 9টা বেজে যাবে ঢাকা পর্যন্ত যেতে যেতে। এই আর কি হচ্ছে পরিস্থিতি। কারণ রাত্রে তো ভিডিও করা হয় না, ভাবছিলাম যে 5টা 6টার মধ্যে যদি মাওনা পার হইতে পারতাম, তাহলে মাওনার কাছাকাছি যাইতে পারতাম, তাহলে আমার জন্য বেটার হইতো। বাট মাওনা পর্যন্ত যেতে পারি নাই, কারণ এইখানে কিসের জামটা এটা বুঝতেছি না। সেনাবাহিনী থাকা সত্ত্বেও ওইখানে কিসের জাম। ওই রাস্তার মাঝখানে মনে করেন বাসগুলা ধারায়া জামজটটা বাজায়। আর লোকের অবস্থা মানে হয়তো বা আজকে একটু কম, কালকে তো আরও বেশি গেছে, কারণ কালকে গার্মেন্টস ছুটি হয়েছে, তো সেই জন্য যে রাস্তাঘাটের অবস্থা কালকে ভয়াবহ গেছে। আর আজকে হয়তো বা
ছুটি শেষ, আজকে লাস্ট দিন। আজকে মোটামুটি মনে করেন ভিড়ভাড়টা থাকবে যতটুকু জানি, আর জানি না অলরেডি দেখে আসছি ভিড়ভাড়টা ভরপুর ভিড়ভাড়টা আছে। এখন এইখান থেকে আগে বের হইতে পারলে তারপরে দেখতাম এই যে ট্রাকের লেগে লোক ডাকতেছে অলরেডি। এইখান থেকে যদি বের হইতে পারি তাহলে বুঝতে পারতাম ওই যে রাস্তার মাঝখানে দাঁড়ায় ওরা লোক নিতেছে, মানে ওরা বাসগুলা মানে ওদেরকে কি মনে করে ওরা, মানে কি যে একটা অবস্থা, বা দি অপোজিট দিয়ে একটা উল্টাইতেছে ওই রে, সেই 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 সেই। আচ্ছা যাই হোক, এখন তো মনে করেন হাইওয়ে রোডে উঠে গেছি, এখন দেখে শুনে একটু রাইড করতে হবে। আর যেহেতু সেনাবাহিনী আছে সেই জন্য এত পরিমাণ কোনো ঝামেলা হইতেছে না। কি হয়েছে এত গালাগালি করতেছে কে? অ্যাম্বুলেন্সের লোকে এত গালাগালি করতেছে নাকি? অহন একটু প্রশান্তি পাইলাম, একটু শান্তি পাইলাম। এই রুটটাতে উইটে অনেকক্ষণ জামজট ঠেইলা অবস্থা পুরাপুরি খারাপ হয়ে গেছে। জামজটে জীবনটা পুরা তেজপাতা হয়ে গেছে। এখন যেহেতু হাইওয়ে রোডে উঠে গেছি, বাট এখন একটু টানাটানি করে রাইড করা যাবে। তবে এখন মোটামুটি একটু ঠান্ডাও লাগবে। আর গ্রামের বাড়িতে ভালো পরিমাণ ঠান্ডা আছে। গ্রামের বাড়িতে আমি শীতের কাপড় চোপড় আনি নাই, তবে ঠান্ডা লাগছে ভালো, যেটি আসছিল চালাই দিছি আপাতত। কিন্তু প্রচণ্ড পরিমাণ গ্রামের বাড়িতে ঠান্ডা। আর মনে করেন যে শহরে তো ঠান্ডাই নেই, কারণ শহরে হচ্ছে ঘনবসতি, সেই জন্য বেশি একটা ঠান্ডা বোঝা যায় না আর কি। তবে ঠান্ডা আছে, গ্রামে ভালো ঠান্ডা আছে, শহরে এত পরিমাণ ঠান্ডা নাই। শহরে মনে করেন আমি এক টি শার্ট পরেই যে আমার ইয়েটা করতে পারি, যে কিছু বলে ঢাকা শহরে চলতে পারি, এরকম ঠান্ডা আর কি। এখন দেখি যে আগাইতে কতটুকু সময় বাজে, কয়টা বাজে। তবে যে কোনো এক জায়গায় দাঁড়ায় একটা চায়ের ব্রেক দিব, এটা শিওর। কারণ চায়ের ব্রেক না দিলে হবে না, কারণ চায়ের ব্রেক না দিলে রাইড করে মজা পাওয়া যাবে না। যেহেতু এতটা জামজট ঠেলে আসছি, আর জাম তো মনে করেন প্রায় একটা ঘন্টা জাম চললাম। এই হচ্ছে ময়মনসিংহের অবস্থা। আগে তো এরকম ঈদের সময় জাম ছিল না, গেছি ঈদের যে সময় আমি গেছিলাম। আর এই যে হাইওয়ে রোডে ওইটা দেখতেছি, রাস্তা তো মোটামুটি ফাঁকাই দেখা যাইতেছে, এত পরিমাণ তো গাড়ি দেখা যাইতেছে না হাইওয়ে রোডটাতে। তবে জানি না যে কতটুক কিভাবে সময়ে যেতে পারবো। তবে কিছুক্ষণ পরেই অন্ধকার হয়ে যাবে, ওই অন্ধকার একটু দেখে শুনে রাইড করতে হবে। এখান থেকে ত্রিশাল হচ্ছে 14 কিলো, মানে 14 কিলো যেতে ত্রিশাল পর্যন্ত যেতে অলরেডি সন্ধ্যা হয়ে যাবে। কারণ ভাই বুঝেনি তো, অলরেডি তো সন্ধ্যা হয়ে গেছে, মানে যে আলুটা আছে ওইটা তো মিলিয়ে যাবে, এরকম হয়ে গেছে। আর হাইওয়ে রোডে ইদানিং আমার দেখবেন রাত্রেবেলা, নয়তোবা হাইওয়ে বলতে ঢাকা থেকে যে সময় বাড়িতে যেতেছি, বাড়ি থেকে আসতেছি, আমার রাত্রেবেলা নয়তোবা দিনের বেলা রাইড করে যাওয়া লাগতেছে, সকালে হইতেছে না। কারণ সকালে আমি সব কিছু মিলাইতে পারতেছি না, সেই জন্য যে রাত্রেবেলা আমার রাইড করাটা হইতেছে। সকালে অবশ্য ভালো লাগে, সকালের রাইডটা, মর্নিং রাইডটা অনেক জোশ লাগে, অনেক ভালো লাগে। এই জন্য এখন চিন্তা ভাবনা করতেছি আরেকবার যে সময় গ্রামের বাড়িতে যাব, মর্নিংয়ে যাব, ওই চিন্তা আছে যে সময় যাই। আরেকবার তো কোন সময়, যেহেতু এখন নির্বাচনের সময় আসছিলাম, কিছুদিন পরে তো ঈদেই রোজা হইতেছে, 28 তারিখ না কত তারিখ রোজার পরে ঈদ হয়ে যাবে, 1 মাস পরে ঈদ। আরেকবার গেলে তো ঈদের মধ্যে দেখি সকালবেলা মর্নিংয়ে রাইড করে যাব। যদি ঈদের বেলা গরম পড়ে যাবে, জানি না কি হয়, তবে সকালবেলা মর্নিংয়ে রাইড করার একটা মজা আছে, সেই রকম ফিল পাওয়া যায়। আর ময়মনসিংহ ঢাকা হাইওয়ে রুটটা মোটামুটি ভালুকা ত্রিশাল পর্যন্ত আপনি ট্রেনে চলে যেতে পারবেন। পরের রাস্তাটা একটু এবড়ো আছে, ওইটা দেখে শুনে রাইড করতে হয়। পরে আবার রাজেন্দ্রপুর থেকে আবার শালনা ব্রিজ পর্যন্ত আপনি একটু ভালো রাইড করতে পারবেন। এই রুটটার এই একটা অবস্থা যে রাস্তা যতটুক তার চেয়ে সময় লাগে বেশি আর কি। যে 107 কিলো রাস্তা বাইপাস থেকে, 107 কিলো রাস্তা কতটুকু সময় লাগার কথা, যেমন এই যে দেন এইখানে জামে পড়ে গেলাম, এই একটা অবস্থা। মানে পথে জাম খেতে হবে এরকম, যেটা আসছি কোথায়, এই জায়গাতেই জামে পড়ে গেছি, তাইলে আর বাকির রাস্তা তো বাকি রয়েছে। আচ্ছা চলেন দেখি আরেকবার কোনো জায়গায় ট্রি ব্রেক দেওয়া যায়, যেখানে ব্রেক দেওয়া যাবে সেখানে আসতেছি। এখন আপাতত এখান থেকে বিদায় নেই, এই জামজট পার হই, আরেকবার যেখানে একটা চায়ের ব্রেক নেব সেই জায়গায় এসে ভিডিও অন করব। ওকে চলেন আগে এই জামজট থেকে পার হই।
এদিকে আসো। এখন তেল ভর্তি হবো, ধান্দার টাকা দেও কিছু। ওই যে বিএমপি লিডার না তুমি, যে 20,000 খাইছো, যে এটা টিয়াটা দেও। 20,000 খাইছো, যে টিয়াটা দেও। হ্যাঁ এটা আমি দিতেছি। দেও তেলটা ভরি দেও। আর তেল ভরা টাকা এটা ধান্দাটিয়া থেকে তেল ভরা টাকা দেওয়া যায় না তো। ওইটা দিই তো তেল ভর্তি হইব, মানে যেতে হবে হবে না টাকা, বুঝো নাই কেন? তুমি লাগলে আমার বইয়ের থেকে নেও, কিন্তু এটা টাকা আচ্ছা দেও, পয়েন্ট থেকে দেও, কত দাম? 500 দেও। 500 টাকা। লাতে থাক লাগতো না। ধান্দার টিয়া কি করছো এটা কও? ধান্দাটিয়া ল্যাপটপ ঠিক করে দিয়েছি। আচ্ছা তে আমার দিকে কই? আমার দিকে কই? ধান্দাটিয়া আমি দাম না যায়। তো যাই হোক, অলরেডি মাওনার কাছাকাছি চলে আসছি। এন থেকে মেবি গাজীপুর আরও কত কিলো শিওর বলতে পারতেছি না। গাজীপুর আরও হয়তো বা 40 কিলোর মতো হবে মেবি। হ্যাঁ, ধান্দাটিয়া গায়ে তোমাদের গাজীপুর মেবি 40 কিলো হবে। দেখি এখান থেকে অকটেন কত কইরা এখানে। পেট্রোল না অকটেন মরমু 500। এখানে অকটেন 120 টাকাই, আবার বাড়ে তো। মাওনা এরিয়াতে পড়ছে না এটা? এটার কথা কইতেছো? হ্যাঁ, না ভালুকা। এটা কি বালুকা পড়ছে? আচ্ছা আচ্ছা। 500 টাকা তেল বলা ট্যাঙ্কিরে ফুল হইল না মিয়া। চলো চলো খরচ হয়েছে। চলো, উঠো উঠো উঠো। টান দেও পুরা। ঘুরানি লাগতো না, উঠো। গাড়িটার অবস্থা দেখছো? কি হয়েছে? ধুলায়। ধুলা হোক। যাই হোক গাইস, এখান থেকে মাওনা হচ্ছে আরও প্রায় 20 কিলোর মতো, যতটুকু বুঝতে পারলাম। যদিও রাস্তাঘাটে তো ওটা চিনি না। এটা পড়ছে হচ্ছে বালুকা এরিয়ার ভিতরে। এখন কে জানে পিছনে যে আন্দোলনের জামটা ছিল, ওই আন্দোলনটা ছাড়ছি কি না বলতে পারতেছি না। অলরেডি 7:31 বাজে। এখান থেকে গাজীপুর হচ্ছে প্রায় 40 কিলো, এটা শিওর। কি মাওনা আরও 20 কিলো, তার মাওনা থেকে গাজীপুর কি আরও 20 কিলো। হ্যাঁ, হইতে পারে এরকম। যাই হোক, কোনো ব্যাপার না। তবে গাইস, ঢুকতেছি আবার ঢাকার ব্যস্ত শহরে, ব্যস্ততম নগরীতে। এই সব মিলায় আর কি, আবার কাজ কামে ব্যস্ত হয়ে যাব। আবার ব্যস্ততার মাঝে আবার কবে ভিডিও বের করতে পারবো ওটাও জানি না। তবে এখন 100% শিওর আমার ভিডিও আনতে হবে, প্রতি সপ্তাহে হলেও একটা দিতে হবে। এটা হচ্ছে আমার মূল কথা। জানি না এখন কোন সময় দিতে পারি ভিডিও, তবে আমার টার্গেট থাকবে প্রতি সপ্তাহে একটা ভিডিও আমার ফিল আপ করতে হবে, নয়তোবা আমি পুরা ব্যাড বাস খেয়ে যাবো। আর এই বাসটা ডাইনি ইন্ডিকেটার দিয়ে বামে ঢুকাই লোকে কাহিনী রেখেই অতি পাগল টাগল হয়েছে, শিওর বলতে পারি না। আর মনে করেন এই রাস্তার মধ্যে, ঢাকা ময়মনসিংহের রাস্তাটার মধ্যে কি জানেন, এই যে উল্টা অটো রিক্সাগুলো আয় না, এটি লাগে না রাস্তায় কিচ্ছু দেখা যায় না। করে বাস্তব কথা যেটা, যে সামনে কি আছে না না আছে, বিট আছে না ভাঙ্গা আছে না কি আছে, হাফ আছে না কুচ্চি আছে, একটা কথা আছে না, যে কোনো কিছু দেখতে পারি না। ওইগুলোর জন্য এইগুলা পুরা ব্যাড বাস দেয় আমাকে। এটা হচ্ছে একটা সমস্যা। যদি ফগ লাইট থাকতো তাহলে এই সমস্যাটা, এই প্যারাটা খাইতে হতো না। কারণ ফগ লাইট, এই যে দেখেন একটা ফগ লাইট নিয়ে আসতেছে, এটা কে, এটা প্রাইভেট কার না কি বুঝতেছি না। হবে এরকম ফগ লাইট লাগায় দেখছেন, ও সেই আলু দিতেছে। কিন্তু এটা মাস্ট বি ফগ লাইট, মাস্ট। এটা ফগ লাইট সেই আলু, মানে এরকম আলু দিলে মনে করেন যে মোটামুটি বুঝায় তো যে কি অবস্থা কি হয়। তবে ভিডিওটা আর বড় করতে চাই না, ভিডিওটা এখানেই শেষ করে দিতে চাইতেছি। কারণ রাত্রেবেলা ভিডিও তো ভালো লাগে না, সেই জন্য ভিডিওটা এখানেই শেষ করে দেব। যদিও ঢাকার ব্যস্ততম শহরে ঢুকতেছি, আরও মনে করেন অলরেডি 7:33 বাজে। ঢাকা ঢুকতে ঢুকতে মনে করেন 10টা কমপক্ষে, কারণ গাজীপুরে জাম খেতে হবে, এটা মাস্ট বি শিওর। যদিও অনেকটা রাস্তা ট্রেনে চলে আসতে পারছি, যেহেতু রাস্তা ফাঁকা। এখন মোটামুটি টুকটাক রাস্তায় গাড়ি আছে, কারণ অনেকগুলা গাড়িরে ওভারটেক করে আসছি, সেই জন্য টুকটাক রাস্তায় গাড়ি আছে।